বাংলাদেশ আবারও সেনা শাসনের কবলে পড়তে পারে। তো তাদের এই ধারণা বা এই চিন্তা বা এই যুক্তিটি আমি একেবারেই উড়িয়ে দিতে পারছি না, আবার শতভাগ ঘটবে এটাও বলছি না। আমরা যদি বেশ কিছু আপনাদের সাম্প্রতিক সময়ে চলমান যে ইস্যু এবং এই ইস্যুগুলো নিয়ে একটু আমরা বিশ্লেষণ করি, আলোচনা করি, তাহলে খুব সহজেই আমাদের সামনে পরিষ্কার হয়ে যাবে যে সেনা শাসনের কবলে পড়ার সম্ভাবনা আগামীর বাংলাদেশে কতটুকু, কিংবা কতটুকু সেই সম্ভাবনা রয়েছে বলে আমরা মনে করি। এবং আমি এই আশঙ্কাটিও একবারে উড়িয়ে দিতে পারছি না যে সাম্প্রতিক সময়ে, বিশেষ করে গত 10 থেকে 15 দিন যে বিগত সময়ে বাংলাদেশের মধ্যে রাজনৈতিক দল এবং আন্দোলনকারী ছাত্র জনতার মধ্যে যে একটা বিভাজন, যে একটা অনৈক্য, এটি যদি চলতে থাকে, দিনকে দিন যদি এটি প্রকট থেকে প্রকটও হতে থাকে, তাহলে আমি কেন জানি মনে হচ্ছে আমার যে নিঃসন্দেহে আমি দেখতে পাচ্ছি যে বাংলাদেশে সেনা শাসন আসতে পারে এবং আসার সমূহ সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, আমার সাথে আপনাদের দ্বিমত থাকতে পারে, ভিন্ন মত থাকতে পারে, আপনাদের ভিন্ন যুক্তিও থাকতে পারে, নো প্রবলেম। যদি আপনাদের ভিন্ন মত, দ্বিমত কিংবা অন্য কোনো যুক্তি থাকে, দয়া করে আপনারা আমার ক্রিটিসাইজ করুন, সমালোচনা করুন, নো প্রবলেম। আমি চাই আমার প্রত্যেকটি কথার সমালোচনা হোক, প্রত্যেকটি কথা আপনারা মিথ্যা প্রমাণিত করেন, আমি চাই। এই যে আমার মতো অনেকেই যারা বাংলাদেশে সেনা শাসন আসার সম্ভাবনা রয়েছে বলে আশঙ্কা প্রকাশ করছেন, বা আমরা যারা মনে করছি যে আগামীর বাংলাদেশ হয়তো আবারও সেনা শাসনের কবলে পড়বে বা পড়তে পারে, এরকম একটা সম্ভাবনা আমরা কেন দেখছি? দেখুন, বেশ কিছু পয়েন্টে আমি আলোচনা করব। দয়া করে যারা লাইভটি দেখছেন শেয়ার করে ছড়িয়ে দেবেন। মানুষকে জানাতে হবে এবং জাগিয়ে তুলতে হবে। সঠিক মেসেজ, সঠিক তথ্য মানুষকে অবশ্যই জানাতে হবে, এটা আমাদের দায়িত্ব। এখন আসুন আমরা যদি বেশ কিছু পয়েন্ট আলোচনা করি, তাহলে এই বিষয়টি আমাদের সামনে একবারে পরিষ্কার হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। যেমন বাংলাদেশের জনগণ যখনই ঐক্যবদ্ধ হয়েছে, এক কাতারে এসেছে, ঠিক তখনই বিজয় আমাদের সামনে হাতছানি দিয়ে ডেকেছে এবং আমরা জয়ী হয়েছি। যেমন ধরেন, এই যে বিগত অনেক বছর আমরা আন্দোলন করে আসলাম, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন, হাসিনা পতনের আন্দোলন, কিন্তু আমরা এত সহজে কিংবা কঠিনভাবে, যেভাবেই বলেন, আমরা কিন্তু বিজয় অর্জন করতে পারি নাই। কেন? কারণ আমাদের মধ্যে ঐক্য ছিল না। না রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য ছিল, না ছাত্র জনতা এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা সমন্বয় ছিল না। হয়তো এক এক রাজনৈতিক দল এক একভাবে আন্দোলন করেছে, ছাত্র জনতা হয়তো দু একজন বিচ্ছিন্নভাবে কথা বলেছে, কিন্তু সামগ্রিক যে একটা সমন্বয়, সেই সমন্বয়টা কিন্তু সত্যিকার অর্থে ছিল না ভাই। কেউ বলতে পারবেন যে বিগত হাসিনার এই শাহেনশাহী আমলে আমাদের মধ্যে এরকম একটা সুন্দর সমন্বয় ছিল? কেউ বলতে পারবেন না, আসলেই তো ছিল না। তো এই বৈষম্য বিরোধী আন্দোলন কিংবা এই চলমান যে গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানের সময়ে আমাদের মধ্যে একটি চমৎকার একটি দল মত নির্বিশেষে একটি সর্বদলীয় ঐক্য কিন্তু গড়ে উঠল। এবং এই ঐক্যের ফলে আমরা কিন্তু এই যে ফ্যাসিবাদ, যে স্বৈরাচার খুনি হাসিনাকে বাংলাদেশ থেকে আমরা বিতাড়িত করলাম। এর আগে সম্ভব হয় নাই। ঠিক আপনারা যদি 90-এর যে গণ অভ্যুত্থান বা গণ আন্দোলন, সেটার দিকে তাকান, একই সেই গণ অভ্যুত্থানে বা সেই গণ আন্দোলনে একই কায়দায় ছাত্র জনতা, শ্রমিক, কৃষক, দিনমজুর, যেভাবেই বলেন না কেন, সবাই এক কাতারে আসছে এবং সম্মিলিতভাবে লড়াই করে বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছে। দেখুন আপনারা গবেষণা করে, ইতিহাস ঘেটে। কিন্তু যতক্ষণ পর্যন্ত আমরা বিভাজিত ছিলাম, বিভক্ত ছিলাম, ততক্ষণ পর্যন্ত কিন্তু বিজয় আমাদের আসে নাই। তো এখন আমরা হাসিনাকে বিতাড়িত করলাম, হাসিনা পালিয়ে গেলেন ইন্ডিয়া। এখন আপনাদের কি মনে হয় না, এই হাসিনাকে যারা বাংলাদেশের ক্ষমতায় বসিয়ে রেখেছিলেন এতদিন, এবং হাসিনাকে ক্ষমতার চেয়ারে রেখে এই দেশটাকে লুটপাট করে খেয়েছে, এই দেশটাকে তাদের একটি তাবেদারি করদ রাজ্যে পরিণত করে একটা অঙ্গরাজ্য বানিয়ে রেখেছিল, সেই ভারত চুপ রয়েছে, চুপ আছে, বা তারা ঘুমিয়ে আছে, বা বাংলাদেশ নিয়ে তারা চিন্তা করে না, এটা নিয়ে তাদের হেডেক নেই? এটা কি আপনারা কেউ মনে করেন? যদি আপনারা এরকম কিছু মনে করেন, তাহলে আমি বলবো আপনারা এখনো নিজেরাই ঘুমের ঘরে রয়েছেন, আপনারা নিজেরাই ঘুমাচ্ছেন। না ভাই,
ভারত এক সেকেন্ডের জন্য বসে নেই। হাসিনাকে যারা এই বাংলাদেশের মাটিতে দীর্ঘদিন ধরে জনগণের ভোটাধিকার ছাড়াই ক্ষমতায় বসিয়ে রেখেছিল, তারা ঘুমিয়ে আছে, চুপ আছে, এটা ভাববার কোনো কারণ নেই। বরং আপনি নিশ্চিতভাবে লিখে রাখতে পারেন, ভেবে থাকতে পারেন যে বাংলাদেশ নিয়ে তারা 24টি ঘন্টার প্রত্যেকটি মিনিট, প্রত্যেকটি সেকেন্ড আমাদের এই দেশকে নিয়ে ষড়যন্ত্র করছে। প্রত্যেকটি সেকেন্ড এই দেশকে নিয়ে তারা ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। কিভাবে এই দেশকে তারা অস্থিতিশীল করবে, কিভাবে তাদের পূর্বের যে রাজত্ব এই বাংলাদেশে, এই রাজত্ব পুনরায় কায়েম করবে, কিভাবে খুনি হাসিনা এবং তার আওয়ামী লীগকে বাংলাদেশে আবার পুনঃপ্রতিষ্ঠা করবে, এটি নিয়ে 24টি ঘন্টা, প্রতিটি মিনিট, প্রতিটি সেকেন্ড তারা গবেষণা করছে, আলোচনা করছে, তারা বাস্তবায়নের চেষ্টা করছে। নিশ্চিতভাবে লিখে রাখতে পারেন। এখন আসুন, এই যে আমরা বাংলাদেশে আবারও এরকম একটা শাসন হতে পারি, এটা কেন বলছি? এই যে দেখেন, বিগত 10 থেকে 15 দিনের মধ্যে এই যে রাজনৈতিক দলগুলোর মধ্যে নানাবিধ পাল্টি আক্রমণ, একদল আরেক দলকে ঘায়েল করার মিশনে যেন নেমেছে। যেখানে আমাদের একটা সুদৃঢ় ঐক্য, বন্ডিং দরকার, সেখানে আমরা দেখতে পাচ্ছি আমরা যারা এই হাসিনার সাহেনশাহী আমলে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করেছি, লড়াই করেছি, জেলে গিয়েছি, রিমান্ডে গিয়েছি, সেই একই আমাদের ভাইয়েরা, একই রাজনৈতিক দল একদল আরেক দলকে কটাক্ষ করছে, হেয় করছে, ছোট করছে, কিভাবে চাপিয়ে রাখা যায়, দমিয়ে রাখা যায়, তা নিয়ে যেন তারা সদা তৎপর। আবার দেখেন, ছাত্র জনতা যারা এই আন্দোলন নেতৃত্ব দিয়েছে, ছাত্ররা নেতৃত্ব দিয়েছে, তার মানে এই নয় যে ছাত্ররাই সব করেছে, ছাত্ররাই দেশটাকে একবারে উদ্ধার করেছে। এই দাবির সাথে আমি কোনোভাবে একমত নই। এই আন্দোলন ছিল একটা গণ আন্দোলন। এখানে কৃষক, শ্রমিক, ছাত্র জনতা, রাজনৈতিক দল, প্রত্যেকটা সেগমেন্টের, প্রত্যেকটা লেয়ারের মানুষের অংশগ্রহণ ছিল, এবং সেটা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। সেই অংশগ্রহণের মাধ্যমে এই দেশকে আমরা হানাদার মুক্ত করেছি, স্বাধীন করেছি। এখন ছাত্ররা যদি বলে যেটা আমরাই করেছি, তাহলে এটি মিথ্যা হবে, ভুল হবে। আবার রাজনৈতিক দলগুলো যদি মনে করে যে ছাত্ররা এরা তো বাচ্চা, ছোট বয়স, কম বয়স, এরা এখন পড়াশোনা করুক, এদের দরকার নেই, এটা আরো চরম ভুল হবে। তাহলে কি দরকার? আমাদের দরকার একটা সুন্দর সমন্বয়, রাজনৈতিক দল এবং ছাত্রদের মধ্যে একটি সুন্দর সমন্বয়ের মাধ্যমে আমরা আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, এবং এইভাবেই সম্ভব। এর বাইরে বিকল্প কোনো রাস্তা নেই ভাই, বিকল্প কোনো পথ নেই। কেউ যদি মনে করে থাকেন এর বাইরে ভিন্ন কোনো পথ আছে, বিকল্প কোনো পথ আছে, তাহলে আমাকে দেখান, বলেন, দেখাতে পারবেন না। এখন আসুন, এই যে আমরা আশঙ্কাটি করছি, এই আশঙ্কাটি কেন করছি তার তো যৌক্তিক কারণ আছে, তাই না? আমি তো আর বানিয়ে বলছি না বা ভিত্তিহীন কোনো কথা বলছি না। সেটি নিয়ে মূলত একটু আলোচনা করি যে কেন আমি বা আমরা বা আমার মতো অনেকেই এই আশঙ্কাটি করছেন। দেখেন, বিগত 8-10 দিন ধরে ব্যাপক একটা বিভাজিত অবস্থা তৈরির চেষ্টা চলছে। কেন জানি আমার কাছে মনে হচ্ছে রাজনৈতিক দলগুলোর সাথে ছাত্র জনতাকে একটা পরিকল্পিতভাবে দূরত্ব তৈরি করা হচ্ছে, ডিস্টেন্স তৈরি করা হচ্ছে, বিভাজন সৃষ্টি করা হচ্ছে। এবং এই যে বিভাজিত করা, আলাদা করা, ফ্র্যাকশন করা, এই কাজগুলো যে ভারতের রয়ের পরিকল্পনা, এটা ভাবতে আমাদের বেশি সময় লাগার কথা না, নিশ্চিত থাকুন। এবং ভারতীয় পরিকল্পনায় আমাদেরকে তারা আলাদা করার চেষ্টা করছে পরিষ্কারভাবে। কারণ ভারত ভালো করেই জানে যে বাংলাদেশের মানুষ, রাজনৈতিক দল বলেন, সব কিছু মিলিয়ে আমরা যদি ফ্যাকশনে, ডিভাইডেশনে, বিভাজনে বিভাজিত হয়ে পড়ি, তাহলে ভারত এই দেশটাকে আবারও লুটে পুটে খাবে। আর আমরা যতদিন ঐক্যবদ্ধ থাকব, ততদিন কিন্তু আমাদের কিচ্ছু করতে পারবে না তারা। তার মানে ভারত জানে যে বাংলাদেশের নাগরিকরা বা বাংলাদেশের মানুষ যতক্ষণ পর্যন্ত ঐক্যবদ্ধ, ততক্ষণ পর্যন্ত আমাদের ওখানে কোনো মাতব্বরি চলবে না, আমাদের কোনো এখতিয়ার নেই। আর যত বেশি বিভাজিত করতে পারবো, ডিভাইডেড করতে পারবো, আলাদা করতে পারবো, তত সহজে ভারত আমাদের এই দেশটাকে লুটে পুটে খাবে। এই দেশটাকে আমাদের সেভাবেই তারা ব্যবহার করতে পারবে। যেমন আমার এই কথা অনেকেই বুঝতে পারেন না বা বুঝতে চান না।
অনেকেই নেগেটিভ কমেন্টস করছেন যে আমি আওয়ামী লীগের মতন কথা বলছি, কিন্তু তারা আমার পুরো বক্তব্যটি শুনলে বুঝবে যে আমি কি মেসেজটি দিতে চাই, কি বার্তাটি দিতে চাই। এখন এই যে আসুন, সেনাবাহিনী অবশ্যই আমাদের গর্বিত সেনাবাহিনী, তাদেরকে স্যালুট জানাই, ধন্যবাদ জানাই। তবে এটাও মনে রাখতে হবে, আপার লেভেলের যারা, তারা কিন্তু অধিকাংশ খুনি হাসিনার দোসর ছিল, যাদের অনেকেই ইতিমধ্যে বহিষ্কৃত হয়েছেন, পদচ্যুত হয়েছেন, আবার অনেকেই এখনো আছেন। যেমন আমি যদি একটি ছোট্ট উদাহরণ দিই, আয়নাঘর, এই যে আয়নাঘরে শত শত মানুষকে বছরের পর বছর বন্দি করে রাখা হলো, এই আয়নাঘরটি কোথায় ছিল? বাংলাদেশের সবচাইতে সুরক্ষিত এলাকা বলা হয় ক্যান্টনমেন্ট কি, এই ক্যান্টনমেন্টের ভিতরে ডিজিএফ এর হেডকোয়ার্টার, এই হেডকোয়ার্টারই আয়নাঘরের মতো একটা বন্দিশালা। সেই ওই আইয়ামে জাহেলিয়াতের যুগে যেভাবে মানুষকে নির্যাতন করা হতো, ঠিক একই কায়দায় এরকম একটা সময়ে এসে আয়নাঘরের মতো একটা বন্দিশালা আমাদের দেখতে হয়েছে, তাও আবার ক্যান্টনমেন্টের ভিতরেই। আমরা কি ইমাজিন করতে পারি? এখন ধরে নেন এই যে ক্যান্টনমেন্টের ভিতরে, সেটা ডিজিএফআই এর হেডকোয়ার্টার হোক, হোয়াট এভার, এই ক্যান্টনমেন্ট বা সেনাবাহিনীর প্রধানকে, সেনাবাহিনীর প্রধান তিনি কি কোনোভাবে এই দায় থেকে মুক্তি পেতে পারেন? তিনি যদি মনে করেন আমি জানতাম না, তাহলে তিনি যদি না জেনে থাকেন, এই অজ্ঞতার কারণে ওই সময়ে যারা দায়িত্বে ছিল বা সেনা প্রধানের যারা দায়িত্বে ছিল তাদের পদত্যাগ করা উচিত। যে আমি এরকম একটি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার দায়িত্বে যে বাহিনীটি দায়িত্বপ্রাপ্ত, এরকম একটি বাহিনীর প্রধান, অথচ আমি জানি না, দ্যাটস ওয়াই এটা আমার দুর্বলতা, অজ্ঞতা, সেই জায়গা থেকে আমার পদত্যাগ করা উচিত। কিন্তু কেউ করেছে? কোনো সেনা প্রধান করেছে? করে নাই। আয়নাঘরের তথ্য নিউজ যেদিনই প্রকাশিত হয়েছে সেদিনই সেনা প্রধানের পদত্যাগ করা উচিত ছিল, বা সেনা প্রধানের আপার লেভেলে যারা, তাদের দায়িত্ব ছিল এটা নিয়ে সোচ্চার হওয়া, কিন্তু হয় নাই। আবার ধরেন সেনাপ্রধান যদি জেনেই থাকতো ওই সময়ের যিনি দায়িত্বে ছিলেন, তাহলে তিনি কি এই দায় কখনো এড়াতে পারেন? আমার তো মনে হয় এই আয়নাঘরের সবচাইতে বড় অপরাধী, দায়ী হাসিনার পরে যিনি হবেন, তিনি ওই সময়ে সেনাপ্রধান যিনি ছিলেন তিনি। বলেন, আমি মিথ্যা বলছি, বানিয়ে বলছি, এমনি এমনি বলছি? আপনারাই বলুন, নিজেকে জিজ্ঞেস করুন। এবং এই যে হাসিনা, এই হাসিনা গণহত্যা কখন থেকে শুরু করেছে? অনেক আগে থেকে। এই ছাত্র জনতার উপরে গুলি চালানো শুরু করেছে কবে থেকে? যদি আমি আগেরগুলো বাদেই দেই, তারপর আমরা বলতে পারি 18ই জুলাই থেকে। তাহলে 18ই জুলাই থেকে আমাদের গর্বিত সেনাবাহিনীর প্রধান বা ওই সময়ের আপার লেভেলের যারা ছিলেন, তারা যদি আমাদের পক্ষে ওই দিনেই দাঁড়াতেন, তাহলে এই যে হাজার হাজার ছাত্র জনতাকে গুলি করে হাসিনার দোসর এই পুলিশ বাহিনী, ছাত্রলীগ, যুবলীগের ক্যাডাররা হত্যা করেছে, এটা হয়তো নাও ঘটতে পারতো। অনেকগুলো প্রাণকে হয়তোবা আমরা রক্ষা করলেও করতেও পারতাম আল্লাহর রহমতে। কিন্তু তারা তো ওই সময় দাঁড়ায় নাই। দাঁড়িয়েছে কখন? 3 তারিখে, 3 অগাস্ট, যখন তৃণমূল থেকে এবং সেনাবাহিনীর মিডিল এবং লোয়ার যে স্তর রয়েছে সেখান থেকে ব্যাপক প্রতিবাদ এবং তাদের ইয়া থেকে জানানো হয়েছে, ঠিক তখনই চাপে পড়ে তারা কিন্তু জনগণের পক্ষে অবস্থান নিয়েছে। তা আমার কাছে এটি কেন জানি মনে হচ্ছে তারা এক প্রকারের বাধ্য হয়েই এই অবস্থানটি নিয়েছেন, দেশি বিদেশি বিভিন্ন কারণে। এখন আসুন, হাসিনা পদত্যাগ করলেন, কার কাছে করলেন? আপনার কাছে করেছে? আমার কাছে না। আমরা কেউই জানি না কার কাছে করেছে, কিন্তু গণমাধ্যমে আমরা যতটুকু জানি সেনা প্রধানের কাছে করেছে, সেনা প্রধানের মাধ্যমে সেটা রাষ্ট্রপতির দরবারে পৌঁছেছে। তো এখন আমাদের দাবি যে রাষ্ট্রপতির দরবারে তিনি যদি পদত্যাগ করে থাকেন, সেই পদত্যাগ পত্রটি কোথায় আমরা দেখতে চাই। সেটা জাতির সামনে উন্মোচিত করা হোক, জাতির সামনে প্রকাশ করা হোক। কেন প্রকাশ করা হচ্ছে না? হোয়াই? রিজনটা কি? কারণটা কি? আপনারা কি আমাকে একটু বলতে পারেন যে হাসিনার পদত্যাগ পত্রটি কোথায়? নাকি এটা এমন এক গোপনীয় দলিল যেটা জনগণ দেখতে পারবে না? এমন কি কোনো গোপনীয় দলিল? যদি হয়ে থাকে বলেন যে না, এটা একটা গোপনীয় দলিল, এরকম অত্যন্ত গোপনীয় দলিল এদেশের জনগণকে দেখানোর কোনো সুযোগ নেই, জনগণ দেখতে পারবে না। বলেন, যদি এমনটি হয়ে থাকে আমরা কথা বলবো না ভাই, চুপ থাকবো। আর যদি না হয়ে থাকে তাহলে এটি অবশ্যই আমাদের জানাতে হবে। আমরা জানতে চাই, দেখতে চাই।
সেটি কোথায়? সেই দলিলটি এখন কোথায় আছে আমরা দেখতে চাই। তো যাই হোক, এরকম অনেক ঘটনা রয়েছে, আপনারাও বুঝতে পারবেন, আপনারাও বুঝবেন। তবে আমি পরিশেষে একটা মেসেজ, একটা বার্তাই দিতে চাই। আমরা ঐক্যবদ্ধ থাকলে কেউ কিচ্ছু করতে পারবে না। আর আমরা যত বেশি ফ্র্যাকশন হব, বিভাজিত হব, ছাত্র জনতা রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্ব তৈরি হবে, তত দ্রুত আমাদের ওই পরাজিত শক্তি অর্থাৎ ভারত আমাদের এই দেশে আবারও ঢুকার রাস্তা উন্মুক্ত হয়ে যাবে তাদের জন্য। এখন সিদ্ধান্ত আপনারাই নেন, কি করবেন? ভারতের জন্য রাস্তা খুলে দেবেন, নাকি আপনারা ভারতের জন্য চিরতরে সিসা ঢেলে রাস্তা বন্ধ করে দিবেন? সিদ্ধান্ত আপনাদেরই নিতে হবে। এই বলে শেষ করছি।